ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একটি প্রোগ্রামের ভিতর বলছিলেন যে আমরা যুদ্ধ অবস্থায় আছি। সেনাবাহিনীর একটা অনুষ্ঠানের ভিতর তিনি বলছিলেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকুন। উনি যুদ্ধ অবস্থায় আছি বললেন, আর পরে সেনাবাহিনীর প্রোগ্রামে বললেন যুদ্ধের জন্য প্রস্তুত হন। আর গোপালগঞ্জের অ্যাটিটিউডটা কিন্তু যুদ্ধের মতোই মনে হয়েছে। আমি যদি ধারাবাহিকভাবে এগুলোকে মিলাই, আমাদের আইনের ভাষায় বলে লিঙ্ক অফ চেইন, সেটা যদি মিলাই তাহলে দেখা যাবে গোপালগঞ্জের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা না। ডক্টর ইউনূস যেমন 32 নম্বর ভাঙার সময় তার সরকারি ইনস্ট্রুমেন্ট ব্যবহার করতে দিয়েছে, সরকারি ইনস্ট্রুমেন্টের যে ফোর্স তাদেরকে দাঁড় করিয়ে রেখে তাদের প্রোটেকশন দিয়েছে। গোপালগঞ্জের ঘটনাটায় উস্কানি দিয়ে সেখানে যাওয়া এবং পর্যবেক্ষণ করতে তার 3 উপদেষ্টা সহ পুলিশ প্রধানকে কাজে যেভাবে ব্যবহার করা এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোর্সগুলো র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবি এবং আর্মি সেখানে ডিপ্লয় হওয়া এবং তাদের কৃতকর্ম সবগুলোকে কিন্তু একত্রিত করে যদি দেখি তাহলে তাদের একটি অসৎ উদ্দেশ্য আছে। সেই অসৎ উদ্দেশ্যকে বাস্তবায়ন করার জন্য এটা তারা করছে বলে আমার মনে হয়। গোপালগঞ্জে এত সরকারি ইনস্ট্রুমেন্ট নিয়ে এসেও ওরা পরাজিত হয়ে পালিয়ে ওই ইঁদুরের গর্তে ঢোকার মতো অবস্থার থেকে চলে গেছে। আমি বলবো গোপালগঞ্জের মানুষ বিজয় হয়েছে, স্পিরিট বিজয় হয়েছে। দেশের যারা মুক্তিকামী মানুষ, যারা নির্যাতনের শিকার, তাদের মনোবল বৃদ্ধি করে দিয়েছে এই ঘটনা। বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশনের নোটিশে আসছে যে বাংলাদেশে সেনাবাহিনী, ল এনফোর্সিং এজেন্সি, র্যাব বলেন, বিজিবি বলেন, অন্যরা কি কি করতেছে এগুলো কিন্তু তাদের কাছে আসছে। ফলে এই একটা পার্ট পূর্বের। দ্বিতীয় পার্টটা হলো গোপালগঞ্জে যখন দেখা যাচ্ছে সেনা সদস্যের বুটের নিচে একজন অতি সাধারণ মানুষ, সে কোনো নেতা না, বুট দিয়ে তাকে কিভাবে চাপিয়ে ধরা এবং তাকে হত্যা করার ঘটনা ঘটছে। যখন মিডিয়ার মাধ্যমে মানুষ দেখছে যে একজনকে গলা ধরে চেপে নিয়ে বলছে এটাকে রাখবো কোথায়, তারপরে তার লাশ করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যখন দেখা যাচ্ছে ছোট্ট একটি বাচ্চার বয়স 6 থেকে 7 বছর হতে পারে, তার মাথাটাকে পিছনের দিকে এইভাবে চেপে ধরে নির্মম আচরণ করা হচ্ছে। যখন দেখা যাচ্ছে একজন মহিলা, অতি সাধারণ মহিলা, একটা মেয়ে, তাকে বেদম ভাবে পিটানো হচ্ছে, একটা লোক দৌড়ে যাচ্ছে তাকে নির্মম ভাবে রাইফেল দিয়ে পিটানো হচ্ছে, এগুলো কিন্তু মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন। একইভাবে অতি সাধারণ মানুষকে গুলি করে হত্যা করা, যেটাকে আমরা বলছি যে গণহত্যা, এই মেসেজগুলো কিন্তু আমি দেখলাম আল জাজিরার কিছু নিউজে দেখলাম, অন্য কয়েকটা নিউজে দেখলাম, তারা কিন্তু এইটাকে খুব ভালোভাবে নেয় নাই। বাংলাদেশের মিডিয়াকে কিছুই লিখতে দেওয়া হচ্ছে না, লেখার পরেই আবার এমনকি বাংলাদেশের একজন ইউটিউবার একটা ফেসবুকে ইউটিউব ছেড়েছিলেন, তাকে 22 মিনিট পরে সেটাকে উইথড্র করতে হয়েছে, তারপর প্রচন্ড চাপ সৃষ্টি করা হয়েছে। কাজে আপনার যে কোশ্চেনটা, আমার অভিমত গোপালগঞ্জে আর্মির যে ভূমিকাটা, এটা মানবাধিকারের চরমতম লঙ্ঘন, এটা গণহত্যায় তাদের অংশগ্রহণ করা এবং যারা উস্কানি দিয়ে এই গণহত্যার মতো বিস্ফোরণের ঘটনা সৃষ্টি করেছে তাদেরকে প্রোটেকশন দিয়ে আর্মির সাজোয়া জানের ভিতর নিয়ে আসা, এর দ্বারা মেসেজ গেল যারা উস্কানি দিয়ে পরিবেশ নষ্ট করেছে তাদের প্রোটেকশন দেয়া হচ্ছে, যারা ক্ষোভ প্রকাশ করতেছে নিরীহ মানুষ তাদেরকে হত্যা করা হচ্ছে। এবং হত্যার যে ধরনটা, যে তারা কাউকে আক্রমণ করে নাই, অনসাইডেড আক্রমণ করা হচ্ছে, এটা অ্যাবসলিউটলি মানবাধিকারের লঙ্ঘন। ঢাকায় বসে 3 জন উপদেষ্টা, আসিফ নজরুল, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, জাহাঙ্গীর সাহেব এবং পুলিশ কর্মকর্তারা মনিটর করতেছেন ভিডিও কনফারেন্স করে কি কি ঘটনা ঘটতেছে, এবং একজনের কানে দেখা যায় মোবাইল ফোন ধরা এবং দেখতেছেন। এটা খুব স্বাভাবিকভাবে আমাদের ক্রিমিনোলজিতে বলে কি, আপনি যখন ঘটনা দেখতেছেন এবং কানে মোবাইল, তাহলে আপনি নিশ্চয়ই হুকুম দিচ্ছেন। ওখান থেকে তো তাদের দেখার কথা না। আমি এনসিপিকে একটা রাজনৈতিক দল বলি না, কারণ এখন রেজিস্ট্রেশন নাই। তারপরে যদি যুক্তির খাতিরে ধরি, একটা রাজনৈতিক দল প্রোগ্রাম করতে গেছে, আপনারা 3 জন উপদেষ্টা, পুলিশের আইজি, আপনারা কোন অথরিটিতে এটাকে মনিটর করতেছেন? তাহলে কি এই সরকারের দল? ওটা ইউনূস তো বলে সরকারের দল না, আর সরকারের দলও যদি হয় আপনারা কেন মনিটর করছেন? আর মনিটর করে সেখান থেকে নির্দেশ দিচ্ছেন কিভাবে যে একটা গুলির সময় শোনা যাচ্ছে ডাইরেক্ট গুলি কর, ডাইরেক্ট গুলি কর, অর্থাৎ গুলির নির্দেশটা পাওয়ার পরেই কিন্তু গুলি করার অর্ডার না হলে। আমি একজন কর্মকর্তার সঙ্গে আলোচনা করেছি, তিনি খুবই ক্রিয়া কসম দিয়ে বলছে, আমার নাম বলবেন না, সে বলছে যে আমাদের বাবারও ক্ষমতা নাই একজন মানুষকে গুলি করে মেরে ফেলার। আমাদের লোকরা যে গুলি চালিয়েছে এটা উপর লেভেলের ঘটনা, এটা নিচের লেভেলের কিছু না। তাহলে এই যে ঢাকায় যে মনিটরিং এর কথা এবং পরবর্তীতে কথা, আবার তাদের উপদেষ্টা একজন বললেন যে প্রশাসন সব ম্যানেজ করে রেখেছে।
আবার পরবর্তীতে তাদের যে বিবৃতি, সেখানে বলা হলো যে প্রশাসন যথাযথ ব্যবস্থা নিয়েছে, আর্মির স্টেটমেন্টও তাই বলা হয়েছে। এখন লিঙ্ক অফ চেইন যদি ধরেন, ঘটনার ধারাবাহিকতা আপনি মিলান, তাহলে দেখবেন ওই যে ঢাকার থেকে পরিকল্পিতভাবে এখানে পাঠানো, উস্কানি দিয়ে পাঠানো, তারপর গুলি করা, এই সমস্ত ঘটনাগুলি বিচ্ছিন্ন কিছু না, সুপরিকল্পিত পরিকল্পনার অংশ হিসাবে এটা করা হয়েছে। যে গোপালগঞ্জবাসীকে শুধু না, যারা মুক্তিযুদ্ধের স্পিরিটে বিশ্বাস করে তাদের মেসেজ দেওয়ার জন্য যে তোমরা যদি প্রোটেস্ট করতে নামো, সাধারণ মানুষ নামো, যেই নামো, তোমাদের পরিণতি কিন্তু এরকম হতে পারে। আর তার সঙ্গে যুক্ত করেছে, আমি খুব দুঃখের সঙ্গে বলতে হয়, এনসিপির মিটিং হবে, সেখানে আর্মি কেন, সেখানে র্যাব কেন, সেখানে বিজিবি কেন, সেখানে পুলিশ কেন, সেখানে অন্যান্যরা কেন, সেখানে সিভিল ড্রেসে এই যে গেঞ্জি পরা একেবারে ভয়ঙ্কর মাফিয়া ডনের মতো লোকরা সেখানে কেন? তাহলে অবশ্যই এটা মেটিকুলাস ডিজাইন, যেটা ডক্টর ইউনূসের শব্দটাকে আমি বারবার ব্যবহার করছি, ওই ডিজাইনের ধারাবাহিকতায় গোপালগঞ্জে হামলা করেছে। তা হামলা করে তাদের লাভ হয় না, এই কারণে শেষ পর্যন্ত আমি একটা ফেসবুকে একটা এই টুইট করা দেখলাম যে পাশে একটা ইঁদুরের গর্ত, তার ভিতরে ইঁদুর ঢুকতেছে, আর পাশে ওই যে মিলিটারির যানটা, ওর ভিতরে ওরা ঢুকতেছে। এইভাবে ঢুকে যদি ওখান থেকে না আসতো, তাহলে গোপালগঞ্জের সাধারণ মানুষ, আবাল বৃদ্ধ বনিতার আরো বোধহয় ক্ষোভের বহিঃপ্রকাশ সেখানে ঘটার সম্ভাবনা ছিল। কাজে কোনো ব্যক্তিকে আক্রমণ করা না, এটা একটা আদর্শকে আক্রমণ করা, এবং এখানে রাষ্ট্রশক্তিকে অবৈধভাবে ব্যবহার করা হয়েছে। ৭১-এর প্রতিশোধ নিয়েছে যারা পরাজিত শক্তি, তারা টুঙ্গিপাড়াকে আক্রমণ করে দেখাতে চায়, শেখ মুজিব তুমি মারা গেলেও তোমার প্রতি আমাদের যে প্রতিহিংসা, তোমার প্রতি আমাদের যে ক্ষোভ, সেই ক্ষোভটা তুমি যেখানে ঘুমিয়ে আছো সেখানে আমরা প্রতিফলন ঘটাতে চাই। এটাই ছিল টুঙ্গিপাড়া আক্রমণের পরিকল্পনার তাদের রাজনৈতিক আদর্শগত বিষয়। এটা আমার কাছে মনে হয় যে দেখুন, পাকিস্তানের পরাজিতরা কিন্তু শেষ হয়ে যায়নি। বঙ্গবন্ধুর কবর ভেঙে দেওয়ার জন্য তারা ভেকু মেশিন খোঁজে, মুজিববাদ তারা গুড়িয়ে দিতে চায়। এখন মুজিববাদটা কি ছিল? মুজিববাদ নামে কোনো মতবাদ নাই। তার কলিগরা, তার রাজনৈতিক সহকর্মীরা মুজিবের চিন্তা চেতনাকে মুজিববাদ বলতেন। কোনটা? মুজিব চেয়েছিলেন পাকিস্তান থেকে স্বাধীন করবেন, পরাধীনতার গ্লানি থেকে দেশটাকে মুক্ত করবেন, সাম্প্রদায়িক রাষ্ট্রের পরিবর্তে অসাম্প্রদায়িক রাষ্ট্র কায়েম করবেন, গ্রামগঞ্জে ধনী দরিদ্রের অবসান ঘটাবেন। এই যে মতবাদটা শেখ মুজিবের ছিল, এই মতবাদটাকেই তার কলিগরা, কর্মীরা বলতো মুজিবের যে মতবাদটা, তার যে চিন্তাটা, তার যে ফিলোসফিটা, এটাই মুজিববাদ। এখন ওরাই মুজিববাদ বলতে ওইটাই খুঁজে পায় যে পাকিস্তানি সেন্টিমেন্ট এর বিপক্ষে মুজিবের দর্শন ছিল। সেই দর্শন বাংলাদেশের যে সকল মানুষরা পোষণ করে, সেটা আপনি বিদেশে থেকে করেন, বাংলাদেশে রিক্সাওয়ালা করুক, চা বিক্রেতা করুক, ঝালমুড়িওয়ালা বিক্রেতা করুক, এরা সবাই হচ্ছে ওই যে পাকিস্তানের পরাজিত গ্রুপ, তাদের যে উত্তরসূরি। দেখবেন আদর্শের উত্তরসূরি কিন্তু শেষ হয় না, কারণ ব্যক্তি না থাকলে ওই আদর্শ, ওই যে সাম্প্রদায়িকতার আদর্শ, ওই যে পাকিস্তানপন্থী আদর্শ, ওই যে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী আদর্শ, এই আদর্শের মানুষগুলা বাংলাদেশে মেটিকুলাসলি এগিয়ে গেছে। সেভাবে তারা সেনাবাহিনীতে সুকৌশলে তাদের লোক প্রবেশ করিয়েছে, তাদের ভিতর ট্রেইনড আপ করেছে। না হলে গোলাম আজম পাকিস্তানের নাগরিক, স্বীকৃত, তার ছেলে কিভাবে সেনাবাহিনীর এরকম গুরুত্বপূর্ণ পদে আসলেন? যারা ছাত্র শিবির করতেন, তারা কিভাবে ছাত্রলীগের খোলসের ভিতর ঢুকে গেলেন? এই জন্য বলছি, মেটিকুলাস ডিজাইন করে সেনাবাহিনীর ভিতরে, পুলিশের ভিতরে, বিভিন্ন জায়গায় ওই পাকিস্তানি সেন্টিমেন্টের কিছু লোক ঢুকে গেছে, এবং তারা সস্তাটা আবেগ, কখনো বলে ধর্ম গেল, কখনো বলে ইন্ডিয়া, কখনো বলে আমাদের দেশ কায়েম করতে হবে। নানাভাবে তারা ভিতরে ঢুকে গিয়ে একটা কি বলবো, নতুন আঙ্গিকের একটা চিন্তা চেতনার মানুষকে সম্মোহিত করছে একটা শ্রেণীকে। সেই জায়গায় তাদের শত্রু হচ্ছে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে। এখন গোপালগঞ্জ হচ্ছে বাঙালির তীর্থস্থান, তীর্থভূমি। বঙ্গবন্ধুর কবর গোপালগঞ্জে দিয়েছিল এই কারণে যে ওখানে কেউ যাবে না, কিন্তু সেটাই হয়ে দাঁড়িয়েছে বাঙালির তীর্থস্থান, যেখানে বিদেশিরা যায়, বাঙালিরা যায়। এই জন্য গোপালগঞ্জের মানুষরা মনে করে যে শেখ মুজিব আমাদের গর্বিত সন্তান, শেখ মুজিবকে আমাদের এই দক্ষিণ অঞ্চলের উন্নয়ন করছেন, তিনি আমাদের স্বাধীন দেশ দিয়েছেন, তার কন্যা, তার অসমাপ্ত
যে স্বপ্ন সেটা বাস্তবায়নে কাজ করছেন। এই জন্য গোপালগঞ্জ বাসীদের উপর আক্রমণ, দেখবেন বেগম খালেদা জিয়া বলছিল গোপালগঞ্জের নামই আমি বদলে দেব, গোপালগঞ্জের উপর টার্গেট, শেখ হাসিনা না, গোপালগঞ্জের উপর টার্গেট। একইভাবে বর্তমান যারা ক্ষমতা আসছে তারা কিন্তু পাকিস্তানের যে স্লোগানটা ছিল ইনকিলাব জিন্দাবাদ, জয় বাংলা মানে কি বাংলার জয়ধ্বনি, সেটাকে বাদ দিয়ে তারা ওই পাকিস্তান স্টাইলের ইনকিলাব জিন্দাবাদ বলে এবং ওই জায়গায় তারা দাঁড়িয়ে বলে এইটা। এই জন্য গোপালগঞ্জের প্রতিটি মানুষকে তারা মনে করে এরা এক একটা শেখ মুজিব, এরা এক একটা শেখ মুজিবের আদর্শ, এরা এক একটা অসাম্প্রদায়িকতার বিশ্বাসী, এরা এক একটা মুক্তিযুদ্ধের স্পিরিট। সেই জন্য গোপালগঞ্জের একজন নেতা কর্মী, কোন ইউনিয়নের ওয়ার্ডের কোন নেতা কর্মী কেউ বাড়িতে নাই, বিভিন্ন রকম মামলা হামলার কারণে, এবং এই প্রোগ্রামের এক সপ্তাহ আগের থেকে তাদের বাড়িতে সার্চ করা হচ্ছে। আমার বাড়িটা মামুন ভাই, আমার ইউনিয়নটা মাটিভাঙ্গা টুঙ্গিপাড়া ইউনিয়নের পাশেই, অর্থাৎ আমার কনস্টিটিউয়েন্সির সঙ্গেই টুঙ্গিপাড়া কনস্টিটিউয়েন্সি। এই জন্য আমি গোপালগঞ্জ সম্পর্কে ওয়াকিবহাল। গোপালগঞ্জের একেবারে অতি সাধারণ মানুষটাও সে কিছুই চায় না, সে মেম্বার হইতে চায় না, চেয়ারম্যান হইতে চায় না, এমপি হইতে চায় না, রিলিফের কার্ড চায় না, কিন্তু তার ভালোবাসা ওই যে বঙ্গবন্ধু, তাদের ভালোবাসা ওই যে শেখ হাসিনা। তোরা কেন তাকে ভালোবাসিস? এই জন্য গোপালগঞ্জটাকে স্বাধীন করতে চায়, মুক্তিযুদ্ধের চেতনার জায়গাটাকে স্বাধীন করতে চাইলে আপনি দেখে থাকবেন ফেসবুকে একজন অতি সাধারণ মহিলা কোলে একটা বাচ্চা নিয়ে বলতেছে গোপালগঞ্জে স্বাধীন করতে চান কেন? আমরা কি পূর্ব পাকিস্তান নাকি আমাদের পাল্টে অন্য জায়গায় নিয়ে যাবেন? এই জন্য গোপালগঞ্জের সাধারণ মানুষটাও তাদের কাছে শত্রু। শেখ হাসিনাকে পাচ্ছি না, তোদেরকে তো পাচ্ছি। এই জন্য টার্গেটটা গোপালগঞ্জের মানুষকে করে ওরা বেসিক্যালি হলো মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনাকে ভালোবাসা, এটাকে হাতের কাছে তো পাচ্ছে না, যাকে পাচ্ছে মনে করে এই তার সমর্থক, এরে আঘাত করলেই বোধহয় মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত করা যাবে। এজন্য গোপালগঞ্জে যে আঘাতটা হয়েছে, একটা লোক সশস্ত্র ছিল না, আপনার কোন মানুষ কিন্তু মারণাস্ত্র নিয়ে রাস্তায় নামে নাই। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগের একজন নেতাও কোথাও ছিল না। অতি সাধারণ মানুষ, গ্রামে আবাল বৃদ্ধ বনিতা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই রাস্তায় নেমে এসছে কোন সেন্সে? যে আমাদের বঙ্গবন্ধুর কবর গুড়িয়ে দেবে, আমাদের বঙ্গবন্ধুর মতবাদকে এরা গুড়িয়ে দিতে চায়। এরা বলে শেখ মুজিবের নাম থাকবে না। তাদের যে ভিতরের ভালোবাসাটা, ওই আবেগটার থেকে তারা রাস্তায় নেমে প্রতিবাদ করতে এসেছে। সেই প্রতিবাদের বিনিময়ে তাদেরকে বুলেট দেওয়া হয়েছে, এবং কোন বুলেটটা? যে বুলেটটা বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে না দিলে তারা ব্যবহার করতে পারতো না। বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে না দিলে কেউ মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল হতে পারতেন না। বঙ্গবন্ধুর কন্যা সুযোগ করে না দিলে আজকে ফুরফুরে মেজাজে চমৎকার ভাবে থাকতে পারতেন না। অর্থাৎ যারাই তৈরি করে দেশে, ওই যে একটা কথা আছে, তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি শেষে। আশ্রয় প্রশ্রয় পেয়ে বড় হয়ে একটি সেকশন, গোটা সেনাবাহিনী না, একটি সেকশন যে নির্মমতা বর্বরতা গোপালগঞ্জে দেখিয়েছেন, এটা তো অ্যাবসলিউটলি এটা হচ্ছে গণহত্যা, এটা হচ্ছে মানবতা বিরোধী ঘটনা। এবং এই ঘটনার ধারাবাহিকতা ৭৫-এ 15 আগস্টকে মনে করিয়ে দেয়। বঙ্গবন্ধুর লাশ নিয়ে যাওয়ার পরে সেই লাশটার দাফন কাফন করতে দেবে না, দ্রুত গতিতে মাটির ভিতর ঢুকাতে হবে। তখন গোপালগঞ্জের মানুষরা সামরিক বাহিনীর অস্ত্রের মুখে বলছিল, না, আমরা না দেখে, না গোসল করিয়ে, না জানাজা করে তার লাশ দাফন করব না। এবারও গোপালগঞ্জে তাদেরকে হত্যা করা হয়েছে। আমি অনেক ভিডিও দেখছি, আমার বাড়ির পাশে অনেকে পাঠাচ্ছে। তাদেরকে হসপিটালে গেলে হসপিটাল থেকে ডাক্তাররা বলতেছে আমাদের নিষেধ করা আছে, আমরা কোনো পোস্টমর্টেম করতে পারবো না। আবার থানায় যাওয়ার পর থানা বলতেছে বেটা বাঁচতে হলে এখান থেকে সরে যা। তারপর পুলিশ, র্যাব এদের দিয়ে মাটি খুঁড়ে খুঁড়ে তার ভিতরে লাশগুলো দাফন করা হচ্ছে। ওই যে বঙ্গবন্ধুর লাশ যেভাবে দাফন করতে চেয়েছিল, পোস্টমর্টেম ছাড়া, জানাজা ছাড়া, সেই স্টাইলটা চালু করা হয়েছে গোপালগঞ্জে এবার। এই জন্য মৃতদের একটারও পোস্টমর্টেম করা হয় নাই। আমি একাধিক ডাক্তারের কাছে জিজ্ঞাসা করছি, ভয়তে তারা নাম বলে নাই। বলে ভাই আমাদের মাথা, বডিতে কয়টা মাথা আছে আমাদের বলে দেওয়া হয়েছে যে এটা পোস্টমর্টেম করা যাবে না। আর থানার একজন পুলিশ কর্মকর্তাকে আমি অন্যের মাধ্যমে জিজ্ঞাসা করছিলাম, তারা বলে উনি তো বিদেশে আছেন, উনি বাইরে আছেন, অনেক কথা বলতে পারেন, আমাদের তো চাকরি থাকবে না, আমরা এমনি ফ্যাসিস্টের সহযোগী, কাজী ভাই আমাদের ঘাড়ে কোনো চাপ সৃষ্টি করেন না, এটা বড় লেভেলের খেলা। বড় লেভেল মানে তারা ইঙ্গিত করতেছে তাদের ঊর্ধ্বতনের খেলা। তাহলে বোঝা গেল যে ঊর্ধ্বতনদের নির্দেশেই গুলি, ঊর্ধ্বতনদের নির্দেশেই হামলা, ঊর্ধ্বতনদের নির্দেশেই এখানে পোস্টমর্টেম করতে দেওয়া হচ্ছে না, ঊর্ধ্বতনদের নির্দেশেই পুলিশ প্রহরায় দ্রুত গতিতে মাটি খুঁড়ে তার ভিতরে এই শহীদদের
মরদেহ সেখানে পুঁতে রাখা হচ্ছে। তাদের গোপালগঞ্জে হামলাটা গোপালগঞ্জের নিরীহ মানুষের উপরে না, এটা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে যেটা, সেই মানুষের বিশ্বাসের উপর একটা হামলা। যদি কোনো ব্যক্তি তার উপরে হামলা আসে এবং তিনি নিশ্চিতভাবে বুঝতে পারেন যে তার মৃত্যু হয়ে যাবে যদি তিনি প্রতিরোধ না করেন, তখন তিনি, যিনি আক্রমণকারী, তার উপরে প্রতিরোধ করতে পারেন, তাকে প্রতিহত করার জন্য যা কিছু করার তিনি করতে পারেন। এটাকে বলা হয় সেলফ ডিফেন্স, আত্মরক্ষা। তাহলে সেলফ ডিফেন্সে বিষয়টা এরকম, ধরেন আপনি আমাকে আক্রমণ করেছেন, আপনি ধারালো অস্ত্র দিয়ে আমার বুকের উপর বসে আমাকে জবাই করবেন। ওই মুহূর্তে আমি যে কোনো মূল্যে যদি আপনাকে মেরে ফেলতে পারি, এটা অপরাধ না, কারণ আমি নিজেকে বাঁচাবার জন্য, অর্থাৎ আমার আত্মরক্ষার জন্য আমি করেছি সেইটা। এখন আমরা গোপালগঞ্জের পার্সপেক্টিভ আসি। তাহলে দণ্ডবিধিতে যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে সে ব্যাখ্যাটা হলো এই। এখন গোপালগঞ্জে আসি। গোপালগঞ্জে যারা রাস্তায় নেমেছিল, আমি ধরিনি গোপালগঞ্জের সাধারণ মানুষ, কারণ এখানে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ কোন সংগঠনের কোন নেতৃবৃন্দ ছিল না। এখানে অতি সাধারণ মানুষ, কেউ রিক্সাওয়ালা, কেউ ভ্যানওয়ালা, কেউ টেলিফোনের দোকানে চাকরি করে, কেউ টাইলসের দোকানে চাকরি করে, কেউ বাড়ির কাজের লোক, এভাবে। তো সেই মানুষগুলা রাস্তায় যখন বেরিয়েছে, তাদের কারু হাতে একটা লেথাল উইপন, আমি বাংলায় বলি মারণাস্ত্র ছিল না, আগ্নেয়াস্ত্র ছিল না, মারণাস্ত্র ছিল না। এবং তারা কোন পুলিশকে আক্রমণ করেছে এমন ভাবে যে ওই মুহূর্তে পুলিশ অথবা আর্মিকে আক্রমণ করেছে, ওই মুহূর্তে ওই আর্মি যদি গুলি না করতেন তাহলে তার জীবন বিপন্ন হতো, তার আর কোনো উপায় ছিল না। তাহলে সেটাকে বলা হবে আত্মরক্ষার জন্য তার গৃহীত ব্যবস্থা। এখন গোপালগঞ্জে যারা রাস্তায় নেমেছিল, এখন পর্যন্ত পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, বিজিবি কেউ বলে নাই যে তাদের কাছে মারণাস্ত্র ছিল, মারণাস্ত্র নিয়ে তারা আক্রমণ করেছিল। বলা হচ্ছে তারা ইট পাটকেল নিক্ষেপ করেছে। এখন ইট মারাইলে ইটে তো একজন লোকের মৃত্যু হয় না, পাটকেল মারলে মৃত্যু হয় না। যদি ইট মারে, আমি ধরে নিই যে ইট মারছে, তাহলে ইটে মৃত্যু হবে না। তাহলে আপনি কাউন্টার টিয়ার শেল নিক্ষেপ করতে পারেন, আপনি যদি দেখেন তাতেও নিবৃত হয় না, আপনি রাবার বুলেট ছুটতে পারেন, তাতেও যদি নিবৃত না হয়, আপনি কোমরের নিচে, হাঁটুর নিচে আপনি গুলি করতে পারেন। এটা কখন করতে পারবেন? এটা কিন্তু আইনে আবার বলা আছে যে অন স্টেপ দেন অ্যানাদার, অ্যানাদার, অন আফটার অ্যানাদার। তাহলে আপনি আক্রান্ত হলে আপনি এগুলো করতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে সুনির্দিষ্ট একটা স্টেটমেন্ট পুলিশের বা সেনাবাহিনীর পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে, সেখানে কোথাও বলা হয়নি যে আত্মরক্ষার্থে তাদের মারণাস্ত্র বা তাদের মারমুখী অবস্থা না, তাদের হত্যা চেষ্টার থেকে বাঁচার জন্য এই কাজটি করা হয়েছে।